সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি আপনাদের মূল্যবান মতামত প্রদান করছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS 16 এর প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের তৃতীয় পর্ব, যেখানে আমরা দেখব সাবসিকুয়েন্ট মেজারমেন্ট এর রিভ্যালুয়েশন মডেল। ইতিপূর্বে আমি IS 16 এর উপর দুইটি পর্ব আলোচনা করেছি। প্রথম পর্বে আলোচনা করেছি ইনিশিয়াল মেজারমেন্ট, দ্বিতীয় পর্বে আলোচনা করেছি সাবসিকুয়েন্ট মেজারমেন্টের কস্ট মডেল। আজকে দেখব আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্টের রিভ্যালুয়েশন মডেল। তো আপনারা যারা প্রথম দুইটি পর্ব মিস করেছেন, অবশ্যই এই ভিডিও দেখার পূর্বে দেখে নেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার পূর্বে আপনারা যদি নতুন ভিউয়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও রিলিজ হলে আপনি নোটিফিকেশন পান। শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত প্রদান করুন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS 16 প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এর তৃতীয় পর্ব, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট রিভ্যালুয়েশন মডেল। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আরও একবার এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নিরামিষ প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। আসলে এটি একটি নিশ মার্কেট বলতে পারেন, প্রফেশনাল লেভেলের, বিশেষ করে অ্যাকাউন্টিং প্রফেশন, CA, SCCA, CMA বা CPA যেটাই বলুন, ডিগ্রিগুলো একটু কঠিন অন্যান্য প্রফেশনাল ডিগ্রি চেয়ে। এই কারণে এখানে পাশ করাটা অনেকটাই কঠিন, যেটা যারা পাশ করেছেন তারাই বুঝতে পারেন এর পেইনটা। আর যারা পাশ করেনি তারাও যে ধৈর্য সহকারে লেগে আছেন, এটার জন্য বিশেষ ধন্যবাদ। কারণ এটা পেইনটা এতই বেশি যে আমিও পাশ করতে গিয়েও প্রচুর সমস্যায় পড়তে হয়। এবং এই বিষয়ে অনেক গুণধর এবং জ্ঞানসম্পন্ন ব্যক্তি রয়েছেন, ভিডিওতে অনেক ভিডিও আপলোড করে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক কন্টেন্টই তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে বা কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায় চেষ্টা করি। যাই হোক, অল্প কিছু ভিউয়ার হলেও একটা প্রফেশনাল দায়িত্ব থেকে চেষ্টা করি ভিডিওগুলো একটি মিনিংফুল এবং আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য যতটুকু সম্ভব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের পার্ট 3 PPE এর পার্ট 3টি আলোচনা করব, যেখানে আমরা দেখব সাবসিকুয়েন্ট মেজারমেন্টের উপর রিভ্যালুয়েশন মডেল। ইতিপূর্বে IS 16 এর উপর আমি দুইটি ভিডিও আলোচনা করেছি। আমার সীমিত জ্ঞান থেকে চেষ্টা করেছি যতটুকু মিনিংফুল ওয়েতে প্রেজেন্ট করা। প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কীভাবে ইনিশিয়ালি মেজার করতে হয়, এবং দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছি যে সাবসিকুয়েন্ট মেজারমেন্টের দুইটি মডেল, একটি হলো কস্ট মডেল আর একটি রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেলের যে কনসেপ্টটি সেটা আমি দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। অনেক দর্শক ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ। এবং আজকে দেখাবো সাবসিকুয়েন্ট মডেলের যে বিষয়টি একটু ট্রিকি বলতে পারেন, রিভ্যালুয়েশন মডেল, যেটি সাধারণত ব্যবহার করা হয় না। তারপর যারা ব্যবহার করেন একটু স্পেশাল নলেজ না থাকলে এটি সম্বন্ধে পরীক্ষায় আনসার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, রিভ্যালুয়েশন মডেলটি আমরা আজকে আলোচনা করছি। রিভ্যালুয়েশন মডেলে আমরা মেইনলি আজকে দেখব রিভ্যালুয়েশন মডেল এবং ক্যারিং ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয়। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট মে বি ক্যারিড অ্যাট এ রিভ্যালুড অ্যামাউন্ট লেস এনি সাবসিকুয়েন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। রিভ্যালুয়েশন মডেলের মেইন কথাটি বা সারমর্ম হলো যে কোনো অ্যাসেট বা গ্রুপ অফ অ্যাসেট প্রতি বছরেই এটার মূল্যায়ন করা হয় বা ভ্যালুয়েশন করা হয়। এই ভ্যালুয়েশন করার সময় আমরা নতুন করে মূল্য বাড়তে পারে, কমতে পারে, এই বাড়া বা কমার মধ্যে যে একটা সমন্বয় রাখা, এটাকে বলা হয় রিভ্যালুয়েশন মডেল। এবং কোন কোন ক্ষেত্রে রিভ্যালুয়েশন করা হয়, কি কি ক্রাইটেরিয়া থাকতে হয় এবং সুবিধা কি অসুবিধা কি, সেই বিষয়গুলো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, অ্যাকাউন্টিং ফর রিভ্যালুয়েশন যেটা হলো, আমরা যখন রিভ্যালুয়েশন করব এই নিচের পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে।
রিস্টেট অ্যাসেট ফ্রম কস্ট টু ভ্যালুয়েশন, অর্থাৎ আমাদের অ্যাসেটের মূল্য যদি পূর্বে 10 টাকা থাকে বর্তমানে সেটিকে 5 টাকা নাকি 15 টাকা নাকি 20 টাকা, এই নতুন মূল্যে এটাকে ভ্যালুয়েশন করা হয়। দ্বিতীয়ত রিমুভ এনি এক্সিস্টিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ পূর্বে যদি আমার এই অ্যাসেটের উপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে, আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে আমরা ডেপ্রিসিয়েশন দুইটা পদ্ধতিতে করে থাকি, একটা হলো ট্র্যাডিশনাল মেথড আর একটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেথড বা প্রভিশনাল মেথড বা মডার্ন মেথড, যেটি আমি দ্বিতীয় ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা একটু দেখে নেবেন। অর্থাৎ যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে অ্যাসেটের এগেনস্টে, সেটাকে আমাদের বই থেকে বাদ দিতে হবে। এবং 3 নম্বর হলো ইনক্রিজ ইন ক্যারিং ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্ট ট্রান্সফার টু রিভ্যালুয়েশন রিজার্ভ অর সারপ্লাস, অর্থাৎ যদি ক্যারিং ভ্যালুর চেয়ে আমার রিভ্যালুয়েশনের মূল্য বেশি থাকে, সেই অতিরিক্তটিকে আমরা রিভ্যালুয়েশন সারপ্লাসে বা রিভ্যালুয়েশন রিজার্ভে ট্রান্সফার করব। অর্থাৎ 10 টাকা যদি ক্যারিং ভ্যালু থাকে, সেটাতে 12 টাকায় মূল্যায়ন করা হয়, তাহলে 2 টাকা আমরা রিভ্যালুয়েশন সারপ্লাসে ট্রান্সফার করব। এই বিষয়টা আমরা বিস্তারিত নিচে দেখব। এখানে একটি টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে বিষয়টি রিভ্যালুয়েশন গেইন অর লস ট্রিটমেন্ট এবং অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আমার রিভ্যালুয়েশন যদি গেইন হয়, এখানে একটি গ্রিন কালার দেওয়া আছে, তাহলে আমার সেটা রিভ্যালুয়েশন রিজার্ভ বা আমরা এটাকে বলি রিভ্যালুয়েশন সারপ্লাস। আর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা হবে কি ওসিআই, যেটা আমরা বলি রিভ্যালুয়েশন গেইন হলে এটা রিয়েলাইজড না, যেহেতু আমরা এখন রিয়েলাইজ করতে পারিনি, এটাকে আমরা বলি আদার কম্প্রিহেনসিভ ইনকাম। যখন আমরা করি সেখানে আমরা আনরিয়েলাইজড গেইন হিসেবে আমরা রিভ্যালুয়েশন সারপ্লাসকে দেখিয়ে থাকি। কখন রিয়েলাইজড হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিও শেষে আলোচনা করেছি, আপনারা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। এবং রিভ্যালুয়েশন করার জন্য কোনো লস হয়, তাহলে আমাদের সেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি IAS 36 ইম্পেয়ারমেন্ট বা লস অন রিভ্যালুয়েশন বা এক্সপেন্স। সরাসরি ইনকাম স্টেটমেন্ট আমরা এক্সপেন্স হিসেবে দেখাই, তাহলে ইম্পেয়ারমেন্ট লস ইন ইনকাম স্টেটমেন্ট। তাহলে দুইটির পার্থক্য হলো যদি গেইন হয় সেটাকে আমরা বলতেছি ওসিআই আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আর যদি কোনো লস হয় সেটা আমরা সরাসরি আমরা ইম্পেয়ারমেন্ট লস হিসেবে বা লস অন রিভ্যালুয়েশন বা ইনকাম স্টেটমেন্টের লস যে কোনোভাবে আমরা দেখাতে পারি, বা লস অন প্রপার্টি নামেও বা লস অন পিপি নামেও দেখাতে পারি। যাই হোক, আমরা এখন কিছু দেখব যে রিভ্যালুয়েশন করার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলোর মধ্যে 2টি শর্ত আমাদের অবশ্যই ফুলফিল করতে হবে। ফর রিভ্যালুয়েশন মডেল 2 কন্ডিশনস মাস্ট মিট। একটা হলো রিভ্যালুয়েশন মাস্ট বি মেড রেগুলারলি সো দ্যাট দ্য ক্যারিং ভ্যালু or carrying amount does not differ materially from fair value at each reporting date. That means valuation must be kept up to date. অর্থাৎ যখন আমি রিভ্যালুয়েশন মডেল করব, সেই ক্ষেত্রে আমাকে রিভ্যালুয়েশনটি প্রতি বছরই বা প্রতিনিয়তে আমাকে রিভ্যালুয়েশন করতে হবে, যাতে এর মূল্যটি ম্যাটেরিয়ালি কোনো চেঞ্জ না হয়। অর্থাৎ যদি আমি 1 বছর করলাম, 3 বছর করলাম না, 5 বছরের সময় গিয়ে করলাম, তাহলে এই যে 4-5 বছরের যে গ্যাপে যে ভ্যালুয়েশনটি, সেটা আমার কী হবে না, সঠিক হবে না। অর্থাৎ আমাকে রেগুলারলি প্রতিনিয়তই এই বছরে কত মূল্য হলো, আগামী বছরে কত মূল্য হলো, বাড়লো না কমলো, এটাকে আপ টু ডেট রাখতে হয়। অর্থাৎ আমাকে এটাকে কী করতে হবে, সবসময় আপ টু ডেট একটি ক্যালকুলেশন করতে হয়। আর আপ টু ডেট করতে গিয়ে যদি আমার গেইন হয়, তাহলে আলটিমেটলি আগে যেটা বললাম আদার কম্প্রিহেনসিভ ইনকাম ওসিআই, এবং যদি লস হয় সেটা আমরা লস হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো। আর এই বিষয়গুলো আদার কম্প্রিহেনসিভ ইনকাম বা ইনকাম স্টেটমেন্ট বা এই বিষয়গুলো সম্বন্ধে ধরে নিলাম আপনার বিস্তর ধারণা আছে, কারণ আপনি যখন এই লেভেলের ভিডিওটি দেখছেন, আমি ধরে নিলাম যে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি অনেকটাই করে এসেছেন, সেই জন্য অনেকগুলো জিনিসে হয়তো এখানে আমি টার্মগুলো আলোচনা করব। অনুগ্রহপূর্বক যদি আপনার কোনো ল্যাকিংস থাকে, আপনার গ্যাপটা ফুলফিল করে এই ভিডিওগুলো দেখাটা উত্তম, কারণ অনেক ক্ষেত্রে আসলে এই ভিডিওগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেল বা একটু হাই লেভেলের স্টুডেন্টের জন্য তৈরি করা। সেই জন্য যদি কোনো টার্মিনোলজির প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা বিষয়টা আপনি সমাধান করে তারপরে চেষ্টা করার দেখাটাই উত্তম। যাই হোক, অনেক কথাই হয়তো বলে ফেললাম যেটা আপনার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে, বাট আমি যেটা সবসময় ফিল করি যে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি একটা লেভেলের পর না করলে সেটা সম্বন্ধে আইডিয়াটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং ভিডিওর কন্টেন্টসগুলো বুঝতেও সমস্যা হয়। এনিওয়ে, আদার কম্প্রিহেনসিভ ইনকাম কি বা ইনকাম স্টেটমেন্ট কি বা কম্প্রিহেনসিভ ইনকাম কি, এই বিষয়গুলো নিয়ে আপনারা ধরে নিলাম আপনাদের বিস্তর আইডিয়া আছে। সেকেন্ড হলো when PP is revalued, the entire class of assets of that group must be revalued. এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা মনে করি যে এই অ্যাসেটের মূল্য বেশি, তাহলে এটাকে রিভ্যালুয়েশন করবো, এই অ্যাসেটের মূল্য কম, এটাকে রিভ্যালুয়েশন করবো না। এই জিনিসটাকে করা
যাবে না। আপনাকে এন্টায়ার ক্লাস যতগুলো অ্যাসেট আছে সবগুলোকে আপনাকে রিভ্যালু করতে হবে। ফর এক্সাম্পল, ইফ দেয়ার আর 10 আইটেমস ইন পিপিই, অল 10 আইটেমস মাস্ট বি রিভ্যালুড, নট 5 or 6 আইটেমস। যেমন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এয়ারক্রাফট, ভিসেল, অনেকগুলো অ্যাসেট আছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে বলি, একটা প্রভাব আছে চেরি পেকিং। চেরি পেকিং অর্থ হলো যে আপনি ভালো ভালোটা নিচ্ছেন আর খারাপটা রেখে দিচ্ছেন, এটা করা যাবে না। সো cherry picking is not allowed under revaluation. That means when you are following the revaluation model, you must revalue all items that are part of your PP or fixed assets. যেমন এখানে আপনার যে ছবিতে দেওয়া আছে যতগুলো আইটেম আপনার অ্যাসেটে আছে সবগুলোকেই রিভ্যালু করতে হবে। এছাড়া অন্যান্য শর্তগুলো রয়েছে, যেটা হলো শর্ত বা আমরা বলতে পারি সিচুয়েশন। ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড ফর ইচ ক্লাস অফ অ্যাসেটস ওয়েদার রিভ্যালুড অর নট, যে অর্থাৎ এই অ্যাসেটটি আমরা রিভ্যালু করছি কি করি নাই এই বিষয়ে আমাদের একটা ডিসক্লোজারের প্রয়োজন রয়েছে। ইউজুয়ালি রিভ্যালুয়েশন ইজ মেড হোয়েন দ্য এন্টিটি ইজ গোয়িং টু বি লিকুইডেটেড অর সোল্ড আউট টু আদার্স। মেনলি আমরা রিভ্যালুয়েশন করে থাকি যে যখন একটা কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে বা সোল্ড আউট হয়ে যাচ্ছে, ভালো ভ্যালুয়েশন করা হচ্ছে, দ্য কোম্পানি ইজ নো লঙ্গার কন্টিনিউইং দ্য বিজনেস, সেই ক্ষেত্রে আমরা রিভ্যালুয়েশন করি। যেমন অনেক ক্ষেত্রেই দেখে থাকি আমাদের কোনো কোনো কোম্পানি, খুব ভালো কোম্পানি, মার্কেটে রেপুটেড কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে বা রিভ্যালুয়েশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাসেটের মূল্য সেটাকে রিভ্যালু করা হয়, লায়াবিলিটির মূল্য রিভ্যালু করা হয়, কত টাকা গুডউইল আছে এটাকে বলা হয় আমাদের গুডউইল ভ্যালুয়েশন, যেটা পারচেজ গুডউইল। আমরা এই বিষয়গুলো যখন গুডউইল নিয়ে আলোচনা করবো আমি বিস্তারিত দেখিয়ে থাকবো। তো সাধারণত আমরা যেটা করি, কোনো কোম্পানি বিক্রি হতে চাইলে বা বিক্রি হলে সেই বিষয়ে আমরা তখন রিভ্যালুয়েশন মডেলটি সাধারণত ফলো করে থাকি। আরেকটা যেটা বলা, রিভ্যালুড অ্যামাউন্ট শুড নট ডিফার ম্যাটেরিয়ালি ফ্রম ফেয়ার ভ্যালু অ্যাট ব্যালেন্স শিট ডেট অর রিপোর্টিং ডেট, অর্থাৎ রিভ্যালুয়েশনের যে মূল্যটি সেটা ম্যাটেরিয়ালি বা বস্তুগতভাবে এটা ব্যালেন্স শিটে খুব একটা পার্থক্য হয় না, অর্থাৎ মার্কেট ভ্যালু যেটা আছে সেটা ব্যালেন্স শিটে সাধারণত ওইভাবে আপনাকে শো করতে হবে। যেমন আর্মস লেন্থ ট্রানজ্যাকশনের মাধ্যমে যদি মূল্যায়ন করি, যেটি 10 টাকা, আমি যদি 20 টাকা দিই তাহলে সেটা ফেয়ার ভ্যালুতে হলো না। And finally, this method is appropriate for those companies using current cost accounting, অর্থাৎ যারা কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং মেথড ফলো করে, যে আমরা ডে টু ডে আমরা কস্টকে চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশন মডেল ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আপনি রিভ্যালুয়েশন মডেল করেন বা কস্ট মডেল করেন, সেটা নির্ভর করে কোম্পানির পলিসির উপরে। যারা রিভ্যালুয়েশন মডেল করে থাকবেন তাদের জন্য কিছু এক্সাম্পল আমি এখানে ক্রিয়েট করেছি, আর যারা পরীক্ষায় বসবেন অবশ্যই তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পলগুলো বুঝতে পারলে আপনি কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আনসার করা সহজ হবে। এখানে যেরকম অনেকগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ফার্স্ট সিচুয়েশনকে ক্যারিং ভ্যালু ইনক্রিজেস ইন রিভ্যালুয়েশন, ধরে নিলাম যে আমরা রিভ্যালুয়েশন করার মাধ্যমে ক্যারিং ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্ট বাড়বে। ABC company has a building that cost 100 lakh টাকা with accumulated depreciation 60 lakh টাকা and carrying value at December 31st 2021 is 40 lakh টাকা। অর্থাৎ আমার একটি মেশিন বিল্ডিং ক্রয় করা হয়েছিল 100 লাখ টাকা বা 1 কোটি টাকা যেটাই বলুন, সেটার আজ পর্যন্ত ডিসেম্বর 31স্টে আমার টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছে কত, 60 লাখ, এবং আমার তাহলে ক্যারিং ভ্যালু হলো কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে 40 লাখ। On that day, the company estimates that the market value of the building is 70 লাখ টাকা। তারা ধরে নিল যে 31st December 2021 আমরা এটাকে 70 লাখ টাকায় মূল্যায়ন করব। The company wants to show the revalued amount of building at 31st December 2021 to their accounts. রিকোয়ারমেন্টটা কি? show how to record, এখানে হাউটা ভুলে বাদ পড়ে গেছে, how to record the above situation in the books of ABC company as at 31st December 2021। আমরা দেখব যে রিভ্যালুয়েশনের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করা হয়। তো এটি করার জন্য আমি এক্সেলে আপনাদের জন্য পূর্বেই কিছু ফরম্যাট করে রেখেছি যাতে আমি একটু দ্রুত আগাতে পারি। এখানে আমাদের এক্সাম্পল 1 যেটি রিভ্যালুয়েশন মডেলে বলা হয়েছে, আমাদের এখানে ছিল কি মার্কেট ভ্যালু বা আমি বলতে পারি এমভি, সেটা কোম্পানি কত টাকা দেখাতে চাচ্ছে, 70 লাখ টাকা, আর কোম্পানির ক্যারিং ভ্যালু আছে বর্তমানে মেশিনটির বা বিল্ডিংটির 40 লাখ টাকা। তাহলে কোম্পানি ওয়ান্টস টু শো
দ্য কোম্পানি ওয়ান্টস টু রেইজ ভ্যালু বাই আমার কত হচ্ছে কোম্পানি দেখা যাচ্ছে 70 লাখ বাট এটার ক্যারিং ভ্যালু আছে বর্তমানে 40 লাখ তাহলে কোম্পানি ইনক্রিজ করতে চাচ্ছে 30 লক্ষ টাকা তাহলে যেটি দেখলাম বুক ভ্যালু 40 লাখ কোম্পানি ওয়ান্টস টু শো 70 লাখ তাহলে কোম্পানি ওয়ান্টস টু রেইজ ভ্যালু বাই 30 লাখ এটা ট্রিটমেন্ট আমরা কিভাবে দেখাবো ট্রিটমেন্টের জন্য আমাদের দুইটি পদ্ধতি আছে একটা হলো রিস্টেট দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রপোর্শনেটলি with the change in gross carrying value of the asset so that the carrying value of asset is equal to its revalued amount অর্থাৎ আমাদের যে নতুন করে এই যে 70 লাখ টাকা দেখাবো এই 70 লাখ টাকার প্রপোর্শনেটলি আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকেও বাড়াবো আমার অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্টকেও বাড়াবো এটি হলো একটি মেথড আরেকটি মেথড হলো এলিমিনেট দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এগেইনস্ট দ্য গ্রস ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট অ্যান্ড রিস্টেট দ্য অ্যামাউন্ট টু দ্য রিভ্যালুড অ্যামাউন্ট আমাদের দুইটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতি বলা হলো যে আমি যে হারে আমার মেশিনের ক্যারিং অ্যামাউন্ট বাড়াবো বা বিল্ডিংয়ের ক্যারিং অ্যামাউন্ট বাড়াবো বা আমার পিপির ক্যারিং অ্যামাউন্ট বাড়াবো সেই হারে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে প্রপোর্শনেটলি বাড়াতে হবে আর দ্বিতীয়টা হলো না বাড়িয়ে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বই থেকে এলিমিনেট করে দেব দুইটি পদ্ধতি আলটিমেটলি আমি এলিমিনেট করব বাট প্রথমটিকে আমার রিস্টেট করে নিতে হবে তাহলে রিস্টেট করার প্রথম পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি রিস্টেট দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রপোর্শনেটলি উইথ দ্য চেঞ্জ অফ গ্রস ক্যারিং ভ্যালু অফ দ্য অ্যাসেট সো দ্যাট দ্য ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট ইজ ইকুয়াল টু ইটস রিভ্যালুড অ্যামাউন্ট তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রপোর্শনেটলি বৃদ্ধি করতে হলে ইন দিস সিচুয়েশন দ্য প্রপোর্শন অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন and the carrying value is 60:40 that means 40% carrying value and 60% is accumulated depreciation যেটা আমরা এখান থেকে দেখলাম কিভাবে বুঝলাম যে আমার মূল্য ছিল 100 লাখ সেখানে 60 লাখ টাকা accumulated depreciation হয়ে গেছে আমার ক্যারিং ভ্যালু রয়ে গেছে 40 লাখ তাহলে 60:40 তাহলে এটা যখন আমরা এখানে প্রপোর্শনেটলি বাড়াবো তাহলে জিনিসটি হচ্ছে নিউ ক্যারিং অ্যামাউন্ট ইজ 70 লাখ টাকা আর আমার তাহলে নিউ ভ্যালু অফ মাই অ্যাসেট ইজ 175 লাখ টাকা কিভাবে হলো আমার এটা আমরা এখানে দেখাচ্ছি নিউ ভ্যালু অফ অ্যাসেট আফটার ইটস রিভ্যালুয়েশন আমার 70 লাখ এটাকে ভাগ করতেছি 40% দিয়ে যেহেতু 40% এর ভ্যালু এখন 70 লাখ তাহলে 70 ডিভাইডেড বাই 0.4 তাহলে আমার নিউ ভ্যালু হচ্ছে 1,75 লাখ অথবা আমরা বলতে পারি 175 লাখ আর নিউ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40% সেটা আমরা যদি এখান থেকে করি তাহলে এটার 60% তাহলে 105 লাখ তাহলে নিউ ক্যারিং অ্যামাউন্ট আমি যদি মরি তাহলে আমার ফেয়ার ভ্যালু থেকে বা মার্কেট ভ্যালু থেকে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমার ক্যারিং অ্যামাউন্ট 70 লাখ যেটা আমার এখানে পূর্বে এটা আমরা ভ্যালুয়েশন করছি এটার সাথে মিলে গেল এটাকে বলা হচ্ছে প্রপোর্শনেট মেথড তাহলে আমি যদি এখন এটাকে বলি অরিজিনালি আমার গ্রস ক্যারিং ভ্যালু ছিল কত 100 লাখ আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 60 লাখ আমার নেট ক্যারিং ভ্যালু তাহলে কত হচ্ছে আমার 100 মাইনাস 60 তাহলে 40 লাখ আমার রিভ্যালুয়েশনের মাধ্যমে আমার টোটাল হলো কত মেশিনের মূল্য বা বিল্ডিংয়ের মূল্য 175 লাখ তাহলে আমি এখানে লিখতে পারি 175 আমার টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো কত 105 তাহলে আমি এখানে বসাতে পারি 105 তাহলে আমার নেট ক্যারিং ভ্যালু হবে কত 175 মাইনাস 105 আমার 70 যেটা আমার পূর্বের সাথে মিলে গেল এখন আমি যদি করি তাহলে 175 এটা 100 প্লাস কত 75 যোগ করলে আমার 175 60 এর সাথে আমার 45 যদি যোগ করি তাহলে হবে কত 105 এবং 40 এর সাথে আমার 30 যোগ করলে হবে তাহলে কত 70 তাহলে আমি বলতে পারি গ্রস ক্যারিং ভ্যালু আমার যেটি রিভ্যালুয়েশনে বাড়লো কত 75 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাড়লো কত 45 আর নেট ক্যারিং ভ্যালু বাড়লো কত 30 তাহলে আমার জার্নাল যদি করি আমি জার্নাল বলতে পারি বিল্ডিং ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট রিভ্যালুয়েশন সারপ্লাস ক্রেডিট অর্থাৎ যেটি মূল্য আমার 40 ছিল সেটা বর্তমানে আমি সেটা ভ্যালুয়েশন করলাম কত 70 তে তাহলে আমার বাড়লো কত 30 লাখ তাহলে আমি যদি জার্নাল করতে চাই তাহলে লিখতে পারি ডেবিট বিল্ডিং ক্রেডিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আমরা বললাম প্রপোর্শনেটলি আমরা বৃদ্ধি করব ক্রেডিট
আমার রিভ্যালুয়েশন সারপ্লাস। তাহলে বিল্ডিং বাড়লো আমার কত 75, আমি লিখবো এখানে 75। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাড়লো 45 আর আমার রিভ্যালুয়েশন সারপ্লাস বাড়লো 30। তাহলে 75 45 প্লাস 30 ইকুয়াল 75। আমরা সরাসরি দেখাচ্ছি, অনেকে ডেবিট ক্রেডিট একটু ডান বামে লিখতে পারেন, এগুলো আসলে খুব একটা ম্যাটেরিয়াল বিষয় না। অল্টারনেটিভলি আমরা যদি দেখাতে চাই সিচুয়েশন 2 যেটা, সেটা আমাদের কি ছিল আমরা একটু দেখে নিই। অল্টারনেটিভলি সিচুয়েশন 2 যদি করি তাহলে সেটি কি করবো, এলিমিনেট দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এগেইনস্ট দ্য গ্রস ক্যারিং ভ্যালু। অর্থাৎ পূর্বে আমাদের যে গ্রস ক্যারিং ভ্যালুর এগেইনস্টে আমাদের 60 লাখ টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, সেটা এই 60 লাখ টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা এলিমিনেট করে দেবো বিল্ডিংয়ের এগেইনস্টে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানা দিতে পারি কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার ক্রেডিট ব্যালেন্স, সেটা যদি আমরা এলিমিনেট করতে চাই তাহলে সেটা হয়ে যাবে আমার ডেবিট। ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অনেক সময় তাড়াতাড়ি করলে বানানটা ভুল হতে পারে, একটু ক্ষমা সৌন্দর্য দেখবেন। ক্রেডিট বিল্ডিং আমরা লিখতে পারি টু এলিমিনেট accumulated depreciation on building to be revalued। যে রিভ্যালুয়েশনকে আমরা accumulated depreciationকে আমরা বই থেকে কি করে দিলাম, এলিমিনেট করে দিলাম 60। এরপরে দেন দ্য বিল্ডিং অ্যাকাউন্ট ইজ ইনক্রিজড বাই 30 লাখ টাকা, অ্যাজ এ রেজাল্ট নেট ক্যারিং অ্যামাউন্ট উইল বি 70 লাখ। তাহলে পূর্বে ছিল আমার 40, তাহলে এখন বাড়াবো 30। তাহলে জার্নালটা হবে আমার কি ডেবিট বিল্ডিং ক্রেডিট রিভ্যালুয়েশন সারপ্লাস। আমার কত টাকা 30 লাখ 30 লাখ। তাহলে আমার দুই পদ্ধতিতেই আমার দেখা যাচ্ছে কি রিভ্যালুয়েশন সারপ্লাস আমার 30 লাখ টাকা হচ্ছে, যেটা হলো আমরা দ্বিতীয় পদ্ধতিতে এলিমিনেট করে দিলাম, প্রথম পদ্ধতিতে আমরা কি করলাম প্রপোর্শনেটলি বাড়ি। তো ওইভাবে আমরা করতে পারি কি অ্যাসেটের রিভ্যালুয়েশন করতে পারি যখন অ্যাসেটের মূল্য বৃদ্ধি পাবে। এখন আমরা যদি বলি ট্রিটমেন্ট অফ রিভ্যালুয়েশন সারপ্লাস অ্যান্ড ডেফিসিট, যদি ডেফিসিট হয় সেখানে আমরা কিভাবে ট্রিটমেন্টটা দেখাবো। So if there is any revaluation upward, carrying amount is more than its original net carry amount, that is very straightforward, that we discussed about, যে আমরা পূর্বে আলোচনা করলাম যে রিভ্যালুয়েশন সারপ্লাসকে আমরা ক্রিয়েট করে দেব, আমরা বিল্ডিং এর মূল্যকে বাড়িয়ে দেব। Now what happens if the value of asset in 2021 and goes down in 2022 to its carrying amount, যে 2021 সালে আমার বৃদ্ধি পেল কিন্তু 2022 সালে এসে আবার সেটা কি ক্যারিং অ্যামাউন্ট কমে গেল, মূল্য কমে গেল মার্কেট ভ্যালু, সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা এটাকে ট্রিটমেন্ট দেখাবো। তাহলে আমাদের যদি সিচুয়েশনটি দেখি, ইনক্রিজ আর ডিরেক্টলি credited to the revaluation reserve or revaluation surplus in the other comprehensive income component of equity, যেটা আমরা এক্সাম্পল 1 এ আমরা দেখলাম যে রিভ্যালুয়েশন সারপ্লাসকে বাড়িয়ে দিলাম। যদি ডিক্রিজ হয়, ডিক্রিজেস আর চার্জ টু ইনকাম স্টেটমেন্ট অ্যাজ এক্সপেন্স। সিম্পলি যদি কোনো মূল্য কমে যায় তাহলে সেটা আমরাকে ওসিআইতে না দেখে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। তাহলে এই বিষয়ে আমরা একটি এক্সাম্পল দেখি, ক্যারিং অ্যামাউন্ট ডিক্রিজেস ইন রিভ্যালুয়েশন। কনসিডারিং সেম এক্সাম্পল অ্যাজ এক্সপ্লেইনড অ্যাবভ, ABC company has a building that cost 100 lakh taka with accumulated depreciation 60 lakh and carrying value at December 31st 2021 is 40 lakh, যেটা আমাদের পূর্বের এক্সাম্পল সেম। On that day the company estimates that the market value of the building is 20 lakh। আমরা যেটা বললাম, যেটা পূর্বে 70 লাখ টাকা বললাম, এটা এখন বর্তমানে বলছি না, এটা 70 লাখ না, মার্কেট ভ্যালু কমে 20 lakh টাকা। The company wants to show the revalued amount on building at 31st December 2021 to their accounts। তার মানে এক্সাম্পল 1 এবং 2 টোটালি আমাদের ভিন্ন সিচুয়েশন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা জার্নাল করি তাহলে আমার মূল্য এখানে বাড়ছে না কমছে, যেটা আমাদের আমরা যদি এক্সাম্পলটি দেখি, আমার কোম্পানি দ্য বুক ভ্যালু ইজ আমাদের কত আছে
40 লাখ, আর দ্য কোম্পানি ওয়ান্টস টু শো 20 লাখ, তাহলে লস অন রিভ্যালুয়েশন হলো আমার 40 মাইনাস 20, তাহলে হলো 20 লাখ। তাহলে 20 লাখ টাকা আমি লস যদি দেখাই, সিম্পলি আমরা দেখাবো হলো লস অন রিভ্যালুয়েশন ডেবিট, আমার বিল্ডিং ক্রেডিট। তাহলে আমি যদি জার্নাল এন্ট্রি দিই ডেবিট রিভ্যালুয়েশন, আর লিখতে পারি বিল্ডিং এক্সপেন্স, আমরা ক্রেডিট করব বিল্ডিং। আমরা একটা এক্সপ্লেনেশন লিখতে পারি টু রিভাইজ ভ্যালু অফ বিল্ডিং। আমরা বিল্ডিং এর মূল্যকে রিভাইজ করলাম। তাহলে লস কত হলো আমার, এই যে এখানে দেয়া আছে আমাদের 20 লাখ। তাহলে দেখলাম যে যদি কোনো ডেফিসিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মূল্য কমে গেলে ডেবিট করব আমরা লস, অর ইম্পেয়ারমেন্ট অর এক্সপেন্স ক্রেডিট করব বিল্ডিং। আশা করি বুঝতে পেরেছেন। যদি একটু বুঝতে সমস্যা আবার রিওয়াইন্ড করে বা একটু পজ করে আপনারা আবার দেখতে পারেন। সাবসিকুয়েন্ট রিভ্যালুয়েশন, এখন প্রশ্ন হলো 2021 সালে রিভ্যালুয়েশন করলাম আইদার 20 লাখ অথবা 70 লাখ, কিন্তু 2022 সালে এসে আমি আবার যখন রিভ্যালুয়েশন করব সেটাকে বলা হচ্ছে সাবসিকুয়েন্ট রিভ্যালুয়েশন। নাও হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ভ্যালু অফ বিল্ডিং ইনক্রিজেস ইন ইয়ার 1 অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডিক্রিজেস ইন ইয়ার 2 অর 2022, সেক্ষেত্রে আমরা কীভাবে এটা ট্রিটমেন্ট দেখাবো। অ্যাট সাবসিকুয়েন্ট রিভ্যালুয়েশনস দ্য ফলোয়িং রুলস অ্যাপ্লাই। তাহলে কী রুলস হবে আমাদের সাবসিকুয়েন্ট রিভ্যালুয়েশনের জন্য? The decrease should be charged first to the extent there is a previous revaluation reserve. যদি অতীতে আমার যদি কোনো প্রিভিয়াস রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে তাহলে যদি কোনো ডিক্রিজ হয় সেই ডিক্রিজকে আমার ওই রিভ্যালুয়েশন রিজার্ভের এগেনস্টে অ্যাডজাস্ট করতে হবে। সে আমার ডিক্রিজ হলো 40 টাকা, তাহলে 40 টাকার মধ্যে আমার পূর্বে রিভ্যালুয়েশন রিজার্ভ আছে সে 30 টাকা, তাহলে অতিরিক্ত 10 টাকা আমি কী করবো সেটা পরে আসতেছি। তাহলে আমি রিভ্যালুয়েশন রিজার্ভের সাথে অ্যাডজাস্ট করবো হলো 30 টাকা। তাহলে অতিরিক্ত যে 10 টাকা রয়ে গেল, এনি এক্সেস ডেফিসিট যেটা 10 টাকা বললাম ওভার দ্য প্রিভিয়াস সারপ্লাস শুড বি এক্সপেন্সড, অর্থাৎ যদি অতিরিক্ত আমার বেশি ডেফিসিট হয় সেটা আমি ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখাবো। তো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এই বিষয়ে দেখি কীভাবে করতে পারি। সাবসিকুয়েন্ট রিভ্যালুয়েশন ভ্যালু ডিক্রিজে, যদি ভ্যালুটা কমে যায়। On 1st January 2022 the net amount of building is 70 লাখ টাকা, যেটা আমরা রিভ্যালুয়েশন সারপ্লাস 30 লাখ, যেটা এক্সাম্পল 1-এ আমরা দেখেছিলাম। আমরা আবার একটু দেখে নিই যে এক্সাম্পল 1-এ আমাদের মার্কেট ভ্যালু ছিল 70 লাখ, আমার কোম্পানি ক্যারিং ভ্যালু ছিল 40 লাখ, তাহলে রিভ্যালুয়েশন সারপ্লাস হচ্ছে আমার 30 লাখ, যেটা আমরা এখান থেকে বের করলাম। On 31st December 2022, পরের বছর, the company estimates that the value of building should be value to its net carrying amount at 30 লাখ। তারা বলল যে আমার 70 লাখ টাকার যে বিল্ডিংয়ের ভ্যালুটা আছে সেটা আমি এখন দেখাবো কত, 30 লাখ টাকায়। The company wants to show the revalued amount of building at 31st December 2022, that means following year, to their accounts. এখন আমরা কিভাবে এটা বইতে দেখাবো সেই বিষয়টা আমাদের সাথে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে এসে দেখেন। এখানে ছোট্ট একটি আমি টেবিল দিয়েছি যে এটা হলো কস্ট, এটা হলো কস্ট লাইন। কস্ট লাইনের মধ্যে থাকলে ডু নাথিং, আমাদের কিছুই করতে হবে না, যেটা আমাদের এখানে কস্ট লাইন দেখাচ্ছে। কস্ট লাইনের উপরে যদি হয় তাহলে আমার রিভ্যালুয়েশন অ্যাবভ কস্ট, যে 10 টাকা ছিল 10 টাকাটা এখন 12 টাকা হলো, তাহলে আমার 2 টাকা বাড়লো, এই 12টা দেখাবো আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকাম রিভ্যালুয়েশন সারপ্লাস হিসেবে। আর যদি আমার ভ্যালুয়েশনটা মার্কেট ভ্যালুটা বিলো দ্য কস্ট লাইন হয় সেটা স্ট্রেট টু দ্য কোথায় যাবে, এক্সপেন্স হিসেবে দেখাবো, অথবা যদি আমার এক্সপেন্স পরবর্তী বছর আবার কমে যায় সেটাকে ইনকাম হিসেবে দেখাবো। সো ইন এ নাটশেল আমি বলতে পারি কস্টের নিচে হলেই সেটা আমার যে রেড লাইন যেটা এক্সপেন্স, আর কস্টের উপরে হলে সেটা ওসিআই। এখন কস্টের উপরে পরবর্তী বছর যদি আবার কস্ট কমে যায়, আবার রিভ্যালু বেড়ে যায়, তাহলে সেটা আবার ইনকাম হিসেবে কাউন্ট হবে, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে দেখাবো। তাহলে এই ক্ষেত্রে আমার জার্নাল এন্ট্রিটি কী হচ্ছে, আমরা একটা এক্সাম্পল 3টি আবার দেখে নেই আমরা কীভাবে করব। আমি বলতে পারি এখন মার্কেট ভ্যালু আমার কত, 30 লাখ, আর আমার ক্যারিং ভ্যালু ছিল যেটা আমি পূর্বের বছর হয়েছিল 70 লাখ। রিভ্যালুয়েশন হচ্ছে আমার
70 মাইনাস 30 আমার 40 লাখ টাকা আমার লস হচ্ছে। এই লসটাকে প্রথমে আমি অ্যাডজাস্ট করব কোথায়? লস অন রিভ্যালুয়েশন লস অন রিভ্যালুয়েশন ফার্স্ট অ্যাডজাস্ট উইথ রিভ্যালুয়েশন সারপ্লাস। আমাদের এক্সাম্পল 1 এ যখন দেখব রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল আমার কত টাকা একটু দেখে নিই। আমরা এখানে করেছিলাম রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল আমার 30 লাখ। তাহলে আমার এখানে কি করব? তাহলে আমার রিমেইনিং থাকছে কত? 40 মাইনাস 30 আমার 10 লাখ। এই 10 লাখ টাকা আমরা অ্যাডজাস্ট করব। রিমেইনিং লস টু বি ট্রান্সফার টু এক্সপেন্স। তাহলে কত আমার? 10 লাখ টাকা। তাহলে আমি যদি এটা জার্নাল করি তাহলে জার্নালটা হতে পারে রিভ্যালুয়েশন সারপ্লাস আগে ছিল ক্রেডিট, আমার এক্সাম্পল 1 এ ক্রেডিট করেছিলাম, সেটি হয়ে যাবে ডেবিট। আর আমার এক্সপেন্স হিসেবে নতুন করে হচ্ছে 10, সেটাও হবে ডেবিট। বিল্ডিং ক্রেডিট হয়ে যাবে 40 লাখ। তাহলে আমি যদি জার্নালটা দিই ডেবিট রিভ্যালুয়েশন সারপ্লাস ডেবিট লস অন রিভ্যালুয়েশন বিল্ডিং ডেবিট বিল্ডিং। আমি যদি ছোট্ট একটা এক্সপ্লেনেশন লিখতে চাই টু ভ্যালু অফ বিল্ডিং টু রিভাইজ দ্য ভ্যালু অফ বিল্ডিং। রিভ্যালুয়েশন সারপ্লাস হচ্ছে আমার 30 লাখ, লস হচ্ছে আমার 10 লাখ, আমার বিল্ডিং হচ্ছে 40 লাখ। যেটা আমি পূর্বে এখানে আলোচনা করলাম যে আমার কস্টের যদি কম হয় রিভ্যালুয়েশন, তাহলে সেটা কী করতে হবে? প্রথমে আমার রিভ্যালুয়েশন সারপ্লাসের সাথে অ্যাডজাস্ট করবো, এরপর এক্সট্রা থাকলে এক্সপেন্স হিসেবে কাউন্ট করব। কনসিডারিং দ্য এক্সাম্পল 3 যেটা আমরা পূর্বে আলোচনা করলাম, ক্যারিং অ্যামাউন্ট অফ বিল্ডিং ইজ 30 লাখ। নাও দ্য ক্যারিং ভ্যালু 30 লাখ অ্যাজ এট 31st December 2022. The company revalues the building on 31st December 2023 at টাকা 45 লাখ। 2023 সালে এসে তারা আবার এটাকে ভ্যালুয়েশন করলো 45 লাখ। The company wants to show the revalued amount of the building at 31st December 2023 to their accounts. তাহলে আমরা এই ক্ষেত্রে এখন কিভাবে দেখাবো? তাহলে সেটা যদি আমরা এক্সাম্পলটি দেখি, তাহলে দ্য কোম্পানি দ্য বুক ভ্যালু ইজ কত আমার? 30 লাখ। দ্য কোম্পানি ওয়ান্টস টু শো মার্কেট ভ্যালু কত? 45। তাহলে আমার রিভ্যালুয়েশনে ইনক্রিজ করলো কত? 45 মাইনাস 30, আমার মূল্য বৃদ্ধি পেলো কত? 15 লাখ। এখন এই 15 লাখ টাকার এগেনস্টে আমার এক্সাম্পল 3-তে আমার লস ছিল কত? লস অন রিভ্যালুয়েশন ছিল আমার 10 লাখ। আমার রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল না, এটা জিরো হয়ে গিয়েছিল। তাহলে শুধু লসের ভ্যালুয়েশন আছে আমার 10 লাখ। তাহলে এই 15 লাখ টাকা যদি আমার রিভ্যালুয়েশন সারপ্লাস হয়, রিভ্যালুয়েশন ইনক্রিজ করে, তাহলে প্রথমে এই 15 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা আমার এক্সপেন্স কমে যাবে। দ্যাট মিনস এক্সপেন্স কমে গেলে ইনকাম আমার বেড়ে যাবে, যেটা আমি এখানে দেখিয়েছিলাম যে আমার এক্সপেন্স অথবা ইনকাম হলো এই সেন্সে যে আমার এক্সপেন্স কমে যাচ্ছে মানে ইনকাম হচ্ছে। তাহলে আমি এটা ট্রিটমেন্ট কীভাবে দেখাবো? লেস রিকভারি অফ বিল্ডিং আর্লিয়ার, যেটা আমরা বলতে পারি এক্সাম্পল 3-তে আমার লস ছিল 10 লাখ, সেটা আমি প্রথমে রিকভারি করব। তাহলে আমার বাকি থাকবে কত? রিভ্যালুয়েশন সারপ্লাস 15 মাইনাস 10, তাহলে হচ্ছে 5। এই 5কে আমরা নতুন করে দেখাবো রিভ্যালুয়েশন সারপ্লাস, এটা আমরা দেখাবো আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তার মানে এইখানে যে লাইনটি, এটি যখন আমার 15 লাখ টাকা হয়ে গেল, তখন কস্টের উপরে 5 লাখ চলে গেল, কস্টের নিচে 10 লাখ চলে গেল। তাহলে 10 লাখ দেখালে আমার এক্সপেন্স কমে গেল, আর 5 লাখ যেটা সেটা আমার আবার রিভ্যালুয়েশন সারপ্লাস বেড়ে গেল। তাহলে আমি যদি জার্নালটা এখন দিই, তাহলে কি করতে পারি? আমার বিল্ডিং ডেবিট করব 15 লাখ, আমি রিকভারি অফ লস সেটা ডেবিট ছিল, সেটা আমি ক্রেডিট করে দেবো। এখন আমার যে লসটা যদি ডেবিট ছিল সেটা এখন ক্রেডিট করে দেবো, আর রিভ্যালুয়েশন সারপ্লাসকে আমি ক্রেডিট করে দেবো। জার্নালটি দিতে পারি আমি কি? ডেবিট বিল্ডিং ক্রেডিট রিকভারি অফ লস ইন বিল্ডিং। রিকভারি মানে এটা আমার ইনকাম,
আমার ক্রেডিট করে দেব বাকিটি রিভ্যালুয়েশন সারপ্লাস, এটা আমার যাবে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তাহলে 15 লাখ, 10 লাখ, 5 লাখ, অর্থাৎ আবার বিল্ডিংয়ের মূল্য বেড়ে গেল। এভাবে আপনি কনজিকিউটিভলি প্রতি বছর এটাকে কি করা হবে, রিভ্যালুয়েশন করা হবে। যে মূল্য বাড়লে আপনি কি করবেন, রিভ্যালুয়েশন সারপ্লাসে চলে যাবে, কমে গেলে সেটা আপনার ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখাবো। এরপরে আমি যদি বলি এক্সাম্পল 5-এ দেখাচ্ছি সাবসিকুয়েন্ট ইনক্রিজ ইন রিভ্যালুয়েশন। আমি পূর্বেটা দেখলাম সাবসিকুয়েন্ট ডিক্রিজ, এরপরে যদি ইনক্রিজ করে, যে কনসিডারিং দ্য এক্সাম্পল 3, এক্সাম্পল 3-তে আমাদের যেটা ছিল আমরা আবার একটু দেখে নিই। এক্সাম্পল 3-তে আমরা দেখেছিলাম যে এক্সাম্পল 1 যেটি, সেটির মূল্য কমে ক্যারিং ভ্যালু 30 লাখ টাকা হলো। এখন আমরা যদি এক্সাম্পল 3-তে এখানে কি বলা হয়েছিল, যে ক্যারিং ভ্যালু 30 লাখ টাকা হলে 2022 সালে আমি কত টাকা ক্যারিং ভ্যালু, মার্কেট ভ্যালু 30 লাখ টাকা হলে 2022 সালে আমি কত টাকা দেখাবো। তাহলে কনসিডারিং দ্য সেম এক্সাম্পল আমি যদি বলি ক্যারিং অ্যামাউন্ট অফ বিল্ডিং ইজ 30 লাখ at 31st December 2022. The company revalues the building on 31st December 2023 at টাকা 35 লাখ। তার মানে আমার ক্যারিং ভ্যালু আছে 30 লাখ, মার্কেট ভ্যালু 35 লাখ। তার মানে কি এখানে মূল্য বাড়ছে। কতটুকু বাড়ছে, এখানে কিন্তু আমার 45 লাখ টাকা বাড়ছিল এক্সাম্পল 4-এ, সেটা 45 লাখ টাকা না বেড়ে আমার বাড়লো হলো 35 লাখ টাকা। The company wants to show revalued amount of the building at 31st December 2023 to their accounts. তার মানে এখানে এক্সাম্পল 4 এবং এক্সাম্পল 5 টোটালি আইসোলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক নেই। আমরা ধরে নেব দুইটি সিচুয়েশন আলাদা, যেটি এক্সাম্পল 3-র সাথে এক্সাম্পল 4-এর সম্পর্ক আছে, আবার এক্সাম্পল 3-র সাথে এক্সাম্পল 5-এর সম্পর্ক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল 5টি দেখি, তাহলে দেখব দ্য বুক ভ্যালু ইজ আমার কত 30 লাখ, আমার কোম্পানি মার্কেট ভ্যালু এখন 35 লাখ। তাহলে আমার ইনক্রিজ করলো কত, 35 মাইনাস 35 লাখ। এখন প্রিভিয়াস লস ছিল আমার কত, এক্সাম্পল 3-তে প্রিভিয়াস লস ছিল 10 লাখ। তার মানে 10 লাখ টাকার মধ্যে আমার 5 লাখ টাকা রিকভার হচ্ছে, আর 5 লাখ টাকা লস স্টিল রয়ে যাচ্ছে। তাহলে আমি এখন লিখতে পারি লেস রিকভারি অফ লস অফ বিল্ডিং আর্লিয়ার ইন এক্সাম্পল 3-তে, সেটা আমার লস রিকভার হবে 5। তাহলে রিভ্যালুয়েশন সারপ্লাস বা আদার কম্প্রিহেনসিভ ইনকামে আমার তো কোনো ব্যালেন্স যাবে না। তাহলে সেক্ষেত্রে আমি জার্নালটা দিতে পারি কি, ডেবিট বিল্ডিং, ক্রেডিট রিকভারি অফ লস। তাহলে আমি যদি এই এক্সাম্পলটি এখানে এটা কপি করি, তাহলে আমি এটা দেখব কি, ডেবিট করব বিল্ডিং, আমি সেটা করব হলো 5, ক্রেডিট করব রিকভারি অফ লস, সেটা হলো 5, আর রিভ্যালুয়েশন সারপ্লাস আমার এখানে থাকবে না, কারণ এখানে আমার এটা কভার হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা প্রতি বছরই রিভ্যালুয়েশনকে বাড়িয়ে এবং কমিয়ে দেখাতে পারি। In a nutshell, result of revaluation above the cost line is OCI, is the other comprehensive income, or below the cost line is expense, or decrease of expense means income. তো এখন আমি আপনাদের সাথে একটি কম্প্রিহেনসিভ এক্সাম্পল নিয়ে আলোচনা করে এটাকে শেষ করে দেব, যে কিভাবে আমার বিভিন্ন সিচুয়েশনে রিভ্যালুয়েশনকে আমার পরিবর্তন হচ্ছে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, কস্ট 1000 দেওয়া আছে, 1000, যার সাথে আর 3টি শূন্য, বিল্ডিং 5000, মেশিনারি 2000, ফেয়ার ভ্যালু অ্যাট 31st December 2021, ল্যান্ডের যেটা সেটা 1200, বিল্ডিং আছে 4500, মেশিনারি 2100। পরবর্তী বছরে ফেয়ার ভ্যালু এটা বেড়ে হলো 1500, বিল্ডিং বেড়ে 4600 এবং মেশিনারি হলো 1850। তার মানে কি কমে গেল। শো দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ইচ অ্যাসেট আন্ডার রিভ্যালুয়েশন মডেল। তাহলে আমরা যদি প্রত্যেকটা অ্যাসেটকে আমরা রিভ্যালুয়েশন করি, তাহলে 2 বছরের জন্য কীভাবে আমরা এটিকে দেখাবো সেই বিষয়টা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ফর ল্যান্ড, আমি যদি প্রথমে ল্যান্ড নিয়ে আলোচনা করি, আমার ল্যান্ডের ছিল ভ্যালু 1000, 31st December 2021 হলে 1200, তাহলে রিভ্যালুয়েশনের মূল্য বাড়ছে। তাহলে মনে করার চেষ্টা করুন, যদি কস্টের উপরের লাইন থাকে তাহলে সেটা হলো ওসিআই, যেটি রিভ্যালুয়েশন সারপ্লাস। তাহলে আমরা বলতে পারি ল্যান্ড ডেবিট, রিভ্যালুয়েশন সারপ্লাস, ক্রেডিট। তাহলে আমি যদি জার্নালটি দেই, ইয়ার 1-এ ডেবিট ল্যান্ড, ক্রেডিট রিভ্যালুয়েশন সারপ্লাস অর আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তাহলে হচ্ছে কত আমার
ছিল এখন হয়েছে 1200, ছিল হলো 1000, তাহলে আমার বাড়লো কত 200। ইয়ার 2তে গিয়ে আমার ভ্যালু কত হলো 1200 টাকার জায়গায় এখন হলো কি 1500, তাহলে একইভাবে আমার দুইটাই উপরের দিকে, তাহলে 1200কে এখন 1500 বানালে একইভাবে ডেবিট করব ল্যান্ড, ক্রেডিট করব রিভলিউশন সারপ্লাস। 1200 আর 1500 পার্থক্য 300, তাহলে একই জার্নাল যেহেতু আমি এখানে দিয়ে দেবো ডেবিট ল্যান্ড, ক্রেডিট রিভলিউশন সারপ্লাস, টাকা হবে 300। আশা করি বুঝতে পেরেছেন ল্যান্ডের জন্য। এবার যদি আমরা বিল্ডিংয়ের জন্য আসি, বিল্ডিং সিচুয়েশন কি, আমার এখানে ছিল 5000 2021, সেটা 4500, মানে কমে গেল। তাহলে কমে গেলে আমরা যদি কস্টটা নিচে হয় তাহলে আমরা জানি সেটা কি হবে, সিম্পলি এক্সপেন্স। তাহলে আমি এটা যদি জার্নাল করি, ডেবিট করব আমি লস অন রিভ্যালুয়েশন বিল্ডিং এক্সপেন্স, ক্রেডিট করব বিল্ডিং, তাহলে কত টাকা কমলো আমার 500 টাকা কমলো। আমি যদি বিল্ডিং দ্বিতীয় বছরে যাই তাহলে 4500 ছিল, সেটা বেড়ে এখন হলো 4600, তাহলে আমার বাড়লো কত 100 টাকা। তাহলে 100 টাকা বাড়ার কারণে আমার পূর্বে যে লসটি ছিল সেটি রিকভার করলো কত 100, তাহলে আমি এই লস অন রিভ্যালুয়েশন এটাকে আমি করে দেবো এখন ক্রেডিট, আর বিল্ডিংকে করব ডেবিট, তাহলে হলো ডেবিট বিল্ডিং, ক্রেডিট রিকভারি অফ লস অফ বিল্ডিং, সেটা ইনকাম হয়ে গেল কত আমার 100। সো একটা যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝতে খুবই সহজ হবে। এখন যদি আমি মেশিনারি বেলায় দেখি তাহলে কি আমার ফার্স্ট ইয়ারে ছিল এটা কস্ট ছিল 2000, সেটা পরবর্তীতে হলো কত 2100, তাহলে আমার রিভ্যালুয়েশন সারপ্লাস কস্টের উপরে লাইন যেটা আমরা এখানে দেখেছিলাম পূর্বে, তাহলে আমার বাড়বে ডেবিট মেশিনারি, ক্রেডিট করবো আমি রিভ্যালুয়েশন সারপ্লাস। এই যে ডেবিট মেশিনারি রিভ্যালুয়েশন সারপ্লাস আমার ছিল মূল্য কত 2000, এখন হলো 2100, তাহলে বাড়লো কত আমার 2100 মাইনাস 2000, তাহলে আমার 100 টাকা বাড়লো। আমার সেকেন্ড ইয়ারে এসে 2100 টাকাটার মূল্য হলো 1850, তাহলে এইখানে আমার 1850 হলে তাহলে মূল্য কমে গেল আমার কত 300, 2100, তাহলে আমি যদি বলি 2100 মাইনাস 1850 আমার কমলো কত 250, তাহলে 250 যদি কমে তাহলে আমি এখানে কি করব, এই যে পূর্বে যে রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল সেটি আগে অ্যাডজাস্ট করব 100, অর্থাৎ ক্রেডিট ছিল সেটা ডেবিট হয়ে যাবে, বাকি 150 আমি অ্যাডজাস্ট করব লস অন রিভ্যালুয়েশন অথবা এক্সপেন্স হিসেবে। তাই লিখতে পারি ডেবিট রিভ্যালুয়েশন সারপ্লাস মেশিনারি, যেটা আমার পূর্বে ছিল কত 100, সেটা আমি কি করে দিলাম এখানে অ্যাডজাস্ট করে দিলাম, আর আমার অতিরিক্ত হলো কত, আমি যদি বলি 250 মাইনাস 100, তাহলে আমার 150, সেটা আমি এখানে কি করে দেবো লস অন রিভ্যালুয়েশন মেশিনের এক্সপেন্স দেখাবে 150, দুটো মিলে আমার মেশিন কমলো কত 250। এভাবে আমরা রিভ্যালুয়েশন মেশিনারি দেখাতে পারি। এরপর আরেকটু আলোচনা আছে, সেটি হলো হোয়াট হ্যাপেন্স টু রিভ্যালুয়েশন সারপ্লাস। রিভ্যালুয়েশন সারপ্লাস ইন ইকুইটি মে বি ট্রান্সফার্ড টু রিটেইনড আর্নিংস হোয়েন দ্য সারপ্লাস ইজ রিয়েলাইজড, অর্থাৎ আমরা যখন এটাকে আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাবো এটা কিন্তু রিয়েলাইজড না, এটা আনরিয়েলাইজড হিসেবে থাকবে, বাট হোয়েন ইট উইল বিকাম রিয়েলাইজড তখন আমি সেটাকে কী হিসেবে দেখাবো ট্রান্সফার টু রিটেইনড আর্নিংস অর ইকুইটি। হিয়ার রিয়েলাইজড মিনস স্টপ ইউজিং দ্য অ্যাসেট, অর্থাৎ আমি যদি এখন অ্যাসেটটি বিক্রি করে দেই, সোল্ড আউট করে দেই, বা কারোর সাথে এক্সচেঞ্জ করি, বা ট্রেডিং অ্যালাউন্স করি, বা এটা স্ক্র্যাপ হিসেবে বাতিল করে দেই, সেই ক্ষেত্রে আমার যদি কোনো রিটেন আর্নিংস থাকে সেটাকে এখানে বলা হচ্ছে রিয়েলাইজড। সো রিয়েলাইজড ইজ ডান আইদার থ্রু ইউজ অফ অ্যাসেট or upon its sale or disposal. Accordingly, the revaluation surplus in equity may be transferred in one of the following two ways to retain earnings. আমাদের নিম্নোক্ত দুইভাবে এই উপরের যে আনরিয়েলাইজড রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল সেটা আমরা দুইভাবে আমরা রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে পারি। একটা হলো এ লাম সাম মে বি ট্রান্সফার্ড এট দ্য টাইম অফ অ্যাসেট ইজ সোল্ড অর স্ক্র্যাপ, যখন আমরা অ্যাসেটকে বিক্রি করে দেবো বা আমরা স্ক্র্যাপ হিসেবে দেখাবো, একটা লাম সাম টাকা আমরা রিভ্যালুয়েশন সারপ্লাসটাকে রিটেন আর্নিংসে বা ইকুইটিতে ট্রান্সফার করতে পারি। দ্বিতীয়ত উইদিন ইচ পিরিয়ড অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন ডেপ্রিসিয়েশন অন রিভ্যালুড অ্যামাউন্ট অ্যান্ড দ্য ডেপ্রিসিয়েশন অন হিস্টোরিক্যাল কস্ট, যেটা আমি ভিডিও 2তে আলোচনা করেছিলাম যে কস্ট মডেল যখন আলোচনা করব, কস্ট মডেলে যে ডেপ্রিসিয়েশন
আর এখানে যে আমাদের যে ডেপ্রিসিয়েশন, এই দুইটার যে পার্থক্য সেটা আমরা কি করতে পারি, রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে পারি। সো এই দুইটা পদ্ধতিতে আমরা আনরিয়েলাইজড রিভ্যালুয়েশন সারপ্লাসকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে পারি। এখানে অ্যাস্টেরিক মার্ক দেওয়া আছে, এ থার্ড পসিবিলিটি ইজ ডু নাথিং। ডু নাথিং মিনস আমি এখানে কিছুই করার দরকার নাই, দ্য রিভ্যালুয়েশন সারপ্লাস যেটা আছে অ্যাজ ইট ইজ থাকবে, যেটা আইএফআরএস অ্যালাউড করে। দ্য রিজন অফ ডু নাথিং ইজ সামটাইমস দ্য গোজ আপ অ্যান্ড গেইনস অ্যান্ড সামটাইম ডাউনস। অর্থাৎ আমাদের দেখলাম যে পূর্বে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে বিল্ডিং, ল্যান্ড, মেশিনারি এগুলো কখনো মূল্য বাড়ছে, কখনো মূল্য কমছে, এটাকে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মেজার করা যাচ্ছে না। তার মানে গেইন হলে আমি কি করতেছি, অর্থাৎ মূল্য যদি বেড়ে যায় তাহলে গেইন দেখাচ্ছি, কমে গেলে লস দেখাচ্ছি। সেই জন্য the reason of do nothing is sometimes the value of asset goes up, value of asset goes down, losses over the life of the asset, and this way may not be properly determined. যেহেতু বাড়া কমার মধ্যে আছে, এটা সহজে কি করা যাচ্ছে না, ডিটারমিন করা যায় না। এই কারণে আমরা অনেক ক্ষেত্রে যে রিভ্যালুয়েশন সারপ্লাস যেটা থাকে, একটা কনক্রিট ডিসিশন না আসা পর্যন্ত সেটা আমরা রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে পারি না। এই কারণে অনেক ক্ষেত্রেই এই কমপ্লেক্সিটির কারণে অনেক সময় রিভ্যালুয়েশন মডেলকে অনেক কোম্পানি ব্যবহার করেন না। যাই হোক, এটা কোম্পানি পলিসির উপর নির্ভর করবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই বিরক্তিকর বলতে পারেন বা নট ইন্টারেস্টেড একটা সাবজেক্ট এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য, দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট দিবেন, ইন্সপায়ার করবেন। আমি পূর্বে বলেছি এটা একটা নিশ মার্কেটের মতো। সাধারণত যে কোনো সিম্পল একটা বিষয়ে ভিডিও করলেও অনেক ভিউয়ার হয়ে যায়, আর যেহেতু এখানে ভিউয়ারের পরিমাণই কম, এডুকেটেড ভিউয়ার, সেই জন্য আপনারা ধৈর্য সহকারে দেখেন, ভালো লাগে। আর আমারও প্র্যাকটিস থাকে, বা যাতে এই প্রফেশনাল সিপিডি যেটা বলেন বা প্র্যাকটিসিংয়ের উপর থাকলে জিনিসগুলো ক্লিয়ার হয়, এই উদ্দেশ্যে আর কি ভিডিওগুলো তৈরি করা। যাই হোক, IS 16 PPE একটা বিশাল একটি এরিয়া। আমি আরেকটি ভিডিওর উপরে আপনাদের জন্য তৈরি করব, সেটি হবে ডেপ্রিসিয়েশন কীভাবে আমরা করতে পারি, ডিরেকগনিশন অফ পিপিই। যখন আমরা বই থেকে অ্যাসেটকে বা পিপিইকে বাদ দিয়ে দেবো তখন কীভাবে ট্রিটমেন্ট দেখাবো, ট্রেড ইন অ্যালাউন্স বা এক্সচেঞ্জ অফ পিপিই। অনেক সময় অদল বদল অফার থাকে, একটিকে চেঞ্জ করে আরেকটি করা হয়, বা অনেক সময় নন ক্যাশ ট্রানজাকশনের মাধ্যমে আমাদের এক্সচেঞ্জ করা হয়। তো এই সকল কীভাবে বাকি জিনিসগুলো হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এটা আমার একটা দাবি আপনাদের কাছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।